হ্যালো বন্ধুরা, এর আগে আমরা ৭টা ক্লাস ইতিহাস থেকে করেছিলাম। মানে ইতিহাসের প্রশ্নগুলো প্র্যাকটিস করেছিলাম ৭টা ক্লাসেই। তো আজকে থেকে আমরা শুরু করব ভূগোলের প্র্যাকটিস সেট। তো আজকে প্র্যাকটিস সেট নম্বর 1 এইরকম করে প্রায় 7টার মতো ক্লাস জিওগ্রাফিতেও চলবে। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় কত? বলতে হবে যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে তাপমাত্রা কত? অপশনে রয়েছে ৫,০০০ ডিগ্রি সেলসিয়াস, ১,০০০ ডিগ্রি সেলসিয়াস, ১৫০০ ডিগ্রি সেলসিয়াস নাকি ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? যে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় ৪,০০০ ডিগ্রি সেলসিয়াস, তাই তো? ওকে, তাহলে ১ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশন ডি, ৪,০০০। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ম্যাগমা কাকে বলে? কি বলছে? বলছে ম্যাগমা কাকে বলা হয়? সমুদ্রের তলদেশে সঞ্চিত পলিকে, চুনাপাথরকে, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে নাকি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খনিজকে? তাহলে আমরা সাধারণত জানি যে ম্যাগমা বলা হয় ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে কিন্তু বলা হয় ম্যাগমা। ওকে, পরের প্রশ্ন হচ্ছে যে নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে? কি বলছে? বলছে এই যে 4টে অপশন রয়েছে, গ্রানাইট রয়েছে, বেলে পাথর রয়েছে, ব্যাসল্ট রয়েছে, মার্বেল পাথর রয়েছে। তো বলছে এগুলোর মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? হয়ে যাবে বেলে পাথর, তাই না? বেলে পাথরে কিন্তু ওই যে জীবাশ্ম কিন্তু দেখতে পাওয়া যায়। তাই ৩ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন বি, বেলে পাথর। ওকে, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কী উপাদানে গঠিত? এখানে উপাদানগুলোর নাম দেওয়া রয়েছে: লোহা ও নিকেল, অ্যালুমিনিয়াম ও সিলিকন, সালফার ও কার্বন, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। বলতে হবে এগুলোর মধ্যে কোন দুটি উপাদান নিয়ে পৃথিবীর কেন্দ্রমণ্ডল গঠিত? আচ্ছা, তাহলে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত যে দুটি উপাদান নিয়ে গঠিত সেই দুটির নাম কি? সেই দুটির নাম হয়ে যাবে লোহা এবং নিকেল। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল লোহা এবং নিকেল। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি পাললিক শিলা নয়? কি বলছে? বলতে হবে যে এই 4টি অপশনের মধ্যে কোনটা পাললিক শিলা নয়। তাহলে ওই যে আমরা দেখেছি যে কয়লা তো একটা পাললিক শিলা নয়। ওকে, তাহলে অপশন সি ক্যান্সেল। কি বলছে? কংগ্লোমারেট এটাও কিন্তু একটা পাললিক শিলা নয়, তাই না? আচ্ছা, এখানে অপশন বিতে রয়েছে ডলোমাইটও কিন্তু একটা পাললিক শিলা নয়। তাহলে বেঁচে থাকছে অপশন এ, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডলোমাইট কিন্তু হবে না, ডলোরাইট হবে। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের দক্ষিণাঞ্চলে ডোকান ট্রাপ কোন শিলায় গঠিত? এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে কি ভারতের দক্ষিণ অঞ্চলে ডোকান ট্রাপ কোন শিলায় কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায়, ব্যাসল্ট শিলায়, স্লেট শিলায় নাকি ডলোমাইট শিলায়? তাহলে ডোকান ট্রাপ কোন শিলায় গঠিত? ডোকান ট্রাপ হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত, তাই না? তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে ব্যাসল্ট। ওকে, 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? কি বলছে? পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। তো এপিটম অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এপিটম অফ দ্য ওয়ার্ল্ড, ইংলিশ উচ্চারণটা ভুল হতে পারে। ওকে, তো
পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিদ্বীপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? সুইজারল্যান্ডকে, ভারতকে, জাপানকে নাকি শ্রীলঙ্কাকে? তাহলে কি হলো যে পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আমাদের ভারত। অপশন বিতে রয়েছে ভারত। ভারতকে কিন্তু পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হিসেবে কিন্তু বলা হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা তাহলে দেখি যে পরবর্তী প্রশ্ন কি বলছে যে রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? একেবারে খুবই সহজ প্রশ্ন। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা পরিমাপ করা হয়, বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা হয়, বায়ুর গতির তীব্রতা পরিমাপ করা হয়, নাকি ভূকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? তাহলে কি রিক্টার স্কেলে কিন্তু ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, তাই না? আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে যে কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? কি বলছে? কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? এখানে চারটে সমুদ্রের নাম দেওয়া রয়েছে। বলতে হবে যে কোন সমুদ্রটার মানে একেবারে মধ্যাংশে বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ এবং শৈবাল কিন্তু জন্মায়। তো ক্যাম্পিয়ান সমুদ্র, সার্গোসা সমুদ্র, কৃষ্ণ সাগর নাকি ক্যারিবিয়ান সাগর? তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সার্গোসা সমুদ্র, তাই না? সার্গোসা সমুদ্রের মধ্যাংশে কিন্তু বিভিন্ন রকমের উদ্ভিদ এবং বিভিন্ন রকমের শৈবাল জন্মায়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত? তাহলে পি তরঙ্গ আমরা ছোটবেলায় পড়েছিলাম। তো পি তরঙ্গটা কি শীতল সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত, ভূমিকম্প নাকি নদীর নিম্নগতি? কি হবে? পি তরঙ্গটা হচ্ছে ভূমিকম্প, তাই না? পি তরঙ্গ থাকে, এস তরঙ্গ থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? যদি গ্রানাইট পাথরটা রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয় তাহলে কোন পাথরে পরিণত হয়? এটা হচ্ছে প্রশ্ন। এবার অপশনে রয়েছে যে নিস কোয়ার্টাইজড স্লেট নাকি শ্বেত পাথর। তাহলে এখানে গ্রানাইট পাথর যখন রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয় তখন সেটা কি হয়? তখন সেটা হয়ে যায় নিশে কিন্তু পরিণত হয়ে যায়। বেশ, 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে চীনে ঘূর্ণবাদ কি নামে পরিচিত? দেখো এটা কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু অনেকবার আসে এবং এটা অনেক কমন প্রশ্ন, কিন্তু তবু বারবার পরীক্ষায় চলে আসে। তো চীনে ঘূর্ণবাদ কি নামে পরিচিত? চীনে ঘূর্ণবাদ কিন্তু টাইফুন নামে পরিচিত, তাই না? টাইফুন। চীনে ঘূর্ণবাদটা কিন্তু টাইফুন নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয়? ভারতের কোন অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়? তাহলে অপশন রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম। কোনটা হবে? এটা হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু বছরে দুইবার করে বৃষ্টিপাত হয়। বেশ, গ্রীষ্মের আচ্ছা গ্রীষ্মের শেষে, এখানে হচ্ছে গ্রীষ্ম হবে এটা, গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমি বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? এই বানানটা একটু মিস্টেক রয়েছে। আচ্ছা, তাহলে কি গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমি বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? মৌসুমি বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? দেখো এটা আমরা মোটামুটি সবাই বলতে গেলে আমরা জানি যে মৌসুমি বায়ু কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু আমাদের ভারতে প্রবেশ করে। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? বিশেষ করে কোথায়, মানে কোন মাসে? অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে যে ঝড়টা হয় সেটাকে কি বলে? আধি বলে, লু বলে, আশ্বিনের ঝড় বলে নাকি কালবৈশাখী বলে? বলো। তাহলে কি
পশ্চিমবঙ্গে অক্টোবর মাসের দিকে, বেসিক্যালি অক্টোবর মাসের দিকে যে ঝড়টা হয় সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় আশ্বিনের ঝড়। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শিরোজম, শিরোজমটা কি? দেখো, শিরোজমটা কৃষ্ণমৃত্তিকা, পলিমাটি, পডশল নাকি মরু অঞ্চলের মাটি, কোনটাকে আমরা শিরোজম বলতে পারি? দেখো, শিরোজম হচ্ছে অ্যাকচুয়ালি মরু অঞ্চলের মাটিটাকে শিরোজম বলা হয়। মরু অঞ্চলের যে মাটি, সেই মাটিকে কিন্তু শিরোজম বলা হয়। ওকে, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? ঠিক আছে, নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? দেখো, কোথাও কোথাও টাইপিং মিস্টেক থেকে যাচ্ছে, আসলে টাইপ করতে করতে কখন ভুল হয়ে যাচ্ছে, তো বুঝতে মানে অনেক সময় বুঝতে পারি না। এই যে এখন যেমন দেখতে পেলাম, তো এগুলো একটু মেনটেন করে নিও, সমস্যা নেই। আচ্ছা, কি বলছে? বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? দেখো, পর্ণমোচী আমরা বইয়ের মোটামুটি যখনই আমরা আহ, শুরুর দিকেই যখন দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই। তো বৃক্ষের এখানে অনেকগুলো বৃক্ষ, 4টা বৃক্ষের নাম দেওয়া রয়েছে, বলতে হবে যে কোনটা পর্ণমোচী বৃক্ষ। তো শিশু রয়েছে, শাল রয়েছে, গর্জন রয়েছে, রবার রয়েছে, তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে শাল, তাই না? শালটা কিন্তু একটা পর্ণমোচী। আচ্ছা, শালটা হয়ে যাবে কি? একটা পর্ণমোচী বৃক্ষ। বেশ, পরের প্রশ্ন হচ্ছে যে এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি? এই যে এশিয়ার যে আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্য রয়েছে, সেই অরণ্যের অপর নাম কি? সরলবর্গীয় অরণ্য, চিরহরিত বনভূমি, ম্যানগ্রোভ, পর্ণমোচীয় বৃক্ষের অরণ্য, কোনটা? তাহলে এশিয়ার আর্দ্র অঞ্চলের যে উপকূলীয় অরণ্য, সেই উপকূলীয় অরণ্যের অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, তাই না? ওকে, ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, পরের প্রশ্ন মানে কত নম্বর প্রশ্ন হবে? 19 নম্বর। আচ্ছা, ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? একেবারে খুবই খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? ফণিমনসা গাছে, পাইন গাছে, গর্জন গাছে নাকি সুন্দরী গাছে? একেবারে খুব ইজি প্রশ্ন। আচ্ছা, ঠেসমূল এবং শ্বাসমূল আমরা দেখতে পাই কোথায়? আমরা দেখতে পাই সুন্দরী গাছে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে সুন্দরী। দেখো, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অক্ষাংশের সর্বোচ্চ মান কত? অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ, অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। বেশ, 21 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিরক্ষরেখার ওপর 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? এই যে নিরক্ষরেখা রয়েছে, তো নিরক্ষরেখার ওপর 1 ডিগ্রি অন্তর মানে 1 ডিগ্রি পরপর যে দুটি দ্রাঘিমারেখা রয়েছে, সেই দুটি দ্রাঘিমারেখার মধ্যে যে রৈখিক ব্যবধান, সেই রৈখিক ব্যবধানটা কত সেটা বলতে হবে। এখানে 100 কিমি রয়েছে, 111.1 কিমি রয়েছে, 1200 কিমি রয়েছে, আবার অপশন ডিতে শূন্যও রয়েছে। শূন্য তো হবেই না কখনো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কিন্তু হবে অপশন, কোথায় হবে? কত আছে? 111.1, এটা, হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার হবে 111.1 কিমি, অর্থাৎ অপশন বি। তাহলে কী হবে? 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে যে রৈখিক ব্যবধান, সেটার কিন্তু কত ব্যবধান হবে? 111.1 কিমি। বেশ, দেখো, বলছে যে ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে? এই যে ক্রোনোমিটার, ক্রোনোমিটার বলছে এখানে 4টা অপশন রয়েছে যে এটির কোনটার নিয়ম অনুসারে চলে, তাই না? সরি, কোনটির সময় অনুসারে চলে? এখানে স্থানীয় সময় বলেছে, গ্রিনিচের সময় বলেছে, প্রমাণ সময় রয়েছে এবং আন্তর্জাতিক তারিখ রেখার সময় বলা হয়েছে। তাহলে বলতে হবে যে ক্রোনোমিটারটা সাধারণত কোনটির সময় অনুসারে চলে? তাহলে কি ক্রোনোমিটার তো গ্রিনিচের সময় অনুসারে চলে, কি না? তাই না? তাই এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রিনিচের সময়। বেশ, 23 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান? একেবারে খুব সুন্দর প্রশ্ন। কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য কিন্তু সমান? তো সারা বছর ধরে দিন এবং রাত্রি সমান থাকে, কোথায় থাকে? কুমেরুতে, সুমেরুতে, মূল মধ্যরেখা নাকি বিষুবরেখাতে? দেখো, দিন এবং রাত্রি একদম দৈর্ঘ্য সবসময় মানে সারা বছর ধরে সমান থাকে,
সেটা কোথায়? সেটা হয়ে যাবে তোমার বিষুবরেখা। ওকে, তাহলে 23 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল বিষুবরেখা। পরের প্রশ্ন হচ্ছে যে কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? মানে কত মিনিটের পার্থক্য রয়েছে কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে? তো কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য রয়েছে 24 মিনিট। তো 24 মিনিট কোথায় রয়েছে? 24 মিনিট অপশন এতে রয়েছে। তো 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ 24 মিনিটস। ওকে, পরের প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুব তারার উন্নতি 90 ডিগ্রি? উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুব তারার উন্নতি 90 ডিগ্রি? সুমেরু, কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত নাকি নিরক্ষরেখা? তো উত্তর গোলার্ধের কোন স্থানে ধ্রুব তারার উন্নতি 90 ডিগ্রি হলো? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ সুমেরু। তাহলে সুমেরু স্থানে কিন্তু ধ্রুব তারার উন্নতি সবসময় 90 ডিগ্রি। ওকে, আজকের মতো প্র্যাকটিস এখানেই শেষ। এর অ্যান্সারগুলো আমি পরের পেজে অ্যাড করে দেবো, তোমরা সবাই মিলিয়ে নিও। আচ্ছা, আর পিডিএফটা যদি ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক থাকবে গ্রুপের, সেখানে জয়েন হয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। বেশ, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস আবার কালকে আসবে।